শুভেচ্ছা জানাচ্ছি আড্ডার পক্ষ থেকে। আমি বাবু। আজ এই আড্ডায় যাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি তাকে শুধুমাত্র একটি উপাধি দিয়ে আখ্যায়িত করলে হবে না, কারণ সে একজন বন্ধু, একজন সৃজনশীল মানবী, একজন কঠোর পরিশ্রমী, কর্মজীবী, সংগ্রামী, সাহসী যোদ্ধা, একজন স্বাবলম্বী নারী। সুন্দর একটা কাব্যিক মন তার, ভীষণ ভালোবেসে উচ্চারণ করে কবিতার পংক্তিমালা, কখনো কখনো লিখেও ফেলে। কোনো কোনো মঞ্চে একজন সুনিপুণ অভিনেত্রী হয়ে ওঠে। অদ্ভুত সুন্দর করে নাচে রিনিঝিনি তালে। নাচ যার স্বপ্ন, সাধনা, জ্ঞান, ধ্যান, প্রতিদিনের প্রার্থনা। একজন নৃত্য পরিচালক, প্রশিক্ষক, যে নিজেই তৈরি করেছে তার নৃত্য প্রতিষ্ঠান। হ্যাঁ দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। অরুণা হায়দার, সুকন্যা নৃত্যাঙ্গনের গুরু মাতা। আজ এই প্রিয় মানুষটি এবং প্রিয় বন্ধুটি মিলে দুজনে মুখোমুখি বসে হোক কিছু নির্মল আনন্দ, কিছু নির্মল আড্ডা, গল্প। কেমন আছো বন্ধু? কেমন যাচ্ছে দিনকাল তোমার? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি সবসময় ভালো থাকি। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো থাকি সবসময়। এটাই আমাদের গুণ যে আমরা ভালো থাকি, ভালো থাকতে চাই। আজকে যেন কেন ভীষণ করে খুব করে মায়ের কথা খুব মনে হচ্ছে। মাকে কত ভালোবাসতাম, মা আমাদেরকে কত ভালোবাসতো, সেই মাকে রেখে চলে এসেছি। কতদিন তুমি দেশে যাও না, মাকে নিশ্চয়ই খুব মিস করো। তোমার সেই মায়ের এই মেয়েটা এত বড়, ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গেছে, মা নিশ্চয়ই সেই সব কথা চিন্তা করে। মা একজন সবচেয়ে প্রিয় বন্ধু তোমার, মাকে নিশ্চয়ই খুব মিস করছো। আর যখন তুমি আর তোমার মা একসঙ্গে নাচতে, সবাই বলতো দুই বোন। কি যে মজা লাগতো, এই জিনিসটা ভালো লাগতো। মায়ের কাছে কি নাচ শেখা বা একসাথে নাচ শিখতে শুরু করেছো? আজ একটু মায়ের কথা দিয়ে শুরু মায়ের কথা দিয়ে? হ্যাঁ, আসলে আমার কিন্তু আজকে খুব সারাদিন ধরে মনে পড়ছিল মার কথা। আসলে কতগুলো অনুষ্ঠানের অফার আসছিল, তো ভাবলাম যে মার আসার কথা, যদি মা আসে তাহলে মার সাথে আবার মঞ্চে আমরা একসাথে অনুষ্ঠান করতে পারবো। আমার মার খুব শখ ছিল, মার খুবই শখ ছিল নাচ করার, এবং ছোটোবেলায় টুকটাক স্কুলে করতেনও। কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর আমার দাদাবাড়ি একটু কনজারভেটিভ ছিলেন, তো যার কারণে মা বলতে পারেননি যে আবার নাচ করবেন। ওই সময়কার অবস্থা তো দর্শক মণ্ডলী আপনারা জানেনই। যাই হোক, কিন্তু আমার মা পরিবারের খুবই প্রিয় বউ ছিলেন, মানে সবার বিপদ আপদে সাহায্য করা, রোগে শুশ্রূষা করা, সব কিছু করতেন, যার জন্যে সবার প্রিয় হয়ে উঠেন। তো এক সময় উনি পারমিশন পেয়ে গেলেন নাচ শিখবেন, এবং এটাতে আমার বাবাও খুব অবাক হয়ে গিয়েছিলেন যে তার ফ্যামিলি এটাতে রাজি হবেন। তো মা যথারীতি, আমরা যেখানে থাকতাম তার থেকে সব কাছেই ছিল জাগুয়ার সেন্টার, তো ওখানে গেলেন, আমিও সাথে সাথে গেলাম তার সাথে। তখন আমার মনে হয় 4 বা 5 বছর বয়স। মা নিজে ভর্তি হতে গেলেন, তো নিজে ভর্তি হতে যেয়ে দেখলেন যে ওখানে কোনো বড় কেউ নাচ করছে না, সবই ছোট ছোট বাচ্চা। তো আমার মা আমাকে ভর্তি করে দিলাম। তারপর কয়েকটা মাস পরেই ইউনিভার্সিটি কিছু স্টুডেন্টরা ভর্তি হয়েছিল। তারপর আমার সাথে নাচ করতো এমন একজনের নানি, সেও ভর্তি হয়েছিল। আমার মা সবাইকে পটাতেন যে শেখার কোনো শেষ নাই, শেখার কোনো সময় নাই, চলো আমরা নাচ শিখি, সব মাদেরকে বলতে থাকতেন যখন আমরা নাচে ক্লাস করতাম। তারপর মা আবার শুরু করলেন। তো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন থেকে আমি আর মা একসাথে নাচ শুরু করি। আসলে এটা একটা কি ভালো লাগা না, মা মেয়ে যখন একসাথে নাচে, এটা আনন্দের মনে কিছু নাই, কারণ মা আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। আচ্ছা, একটা জিনিস যেটা তোমার সম্পর্কে যদি কাউকে কিছু বলতে বলি বা কারো কাছে জানতে চাই, প্রথমেই সবাই বলে ভীষণ মমতাময়ী একটি মেয়ে। তোমার হৃদয় সবার জন্য ভালোবাসা, সবাইকে তুমি এত ভালোবাসো যে তোমাকে একটু ভালোবাসে সেও তোমাকে, তার জন্য তুমি মনে হয় জীবন দিয়ে দিতে চাও।
তো আমি কিন্তু জানি যে যারা বেশি ভালোবাসে তারা কিন্তু খুব কষ্ট পায়। তো সেই ক্ষেত্রে তোমার প্রাপ্য কতটুকু তুমি কি মনে করো? আমি যেহেতু একাকী আমি এত দূর পথ পার হয়ে এসেছি, সেজন্য নেগেটিভ জিনিসগুলো একটু কম মনে করি। মনে যে হয় না, কষ্টের কথা যে মনে হয় না সেটা না, সেটা বললে ভুল হবে। কিন্তু আমি ওইটা চিন্তা করি যে কি পজিটিভ, কি পেলাম সেটা চিন্তা করি, যাতে আমি আরও স্ট্রং হতে পারি। আমাকে সবাই প্রচণ্ড ভালোবাসে, আই এম ব্লেসড, এবং আমিও সবাইকে আমি ওই কম করে ভালোবাসতে পারি না। আর মমতাময়ীর কথা যেটা তুমি বললে, আমার সব স্টুডেন্ট আমার কাছে আমার বাচ্চার মতো। আমার নিজস্ব কোনো সন্তান নেই এবং আমার কোনো আক্ষেপও নেই যে আমার সন্তান নেই। আমার প্রতিটি বাচ্চা, যেসব বাচ্চাগুলি নাচ শিখে গ্র্যাজুয়েশন করে বের হয়ে গেছে সুকন্যা নৃত্যাঙ্গন থেকে, যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তাদের সাথেও আমার এখন পর্যন্ত যোগাযোগ আছে। তো আমার বাইরে ঘোরা, আমার স্টুডেন্টদের তাদের বাইরে খেতে যাওয়া, মুভি দেখা, নায়াগ্রা ফলসে যাওয়া, কি পার্কে যাওয়া, সব কিছু আমাকে নিয়েই। মানে আমাকে সবার আগে বলবে সব কথা। মাদার্স ডের কার্ড আমি আগে পাবো, তারপর তার বাবা মারা পাবে, এই আর কি অবস্থা। তো যার জন্যে কখনো মানে পরিপূর্ণ মনে হয় সব ভালোবাসা ঘিরে। আসলে তো ভালোবাসাটা কিপটামি করে দেওয়া যায় না, না কোনোভাবে। এই জন্যই বোধহয় এত ভালোবাসার এতগুলি বাচ্চা পেয়েছো একসাথে, যারা তোমার অনাবিল ভালোবাসা পেয়ে যাচ্ছে। তো জীবনে কি প্ল্যান করে সব কিছু করো, বা প্ল্যান করে করে আসছো এই পর্যন্ত? না, কিচ্ছু না। শিল্পীরা তো একটু ভাবুক টাইপের হয়, জানো সেটাই। তো প্ল্যান খুব একটা করতে পারি না, করি মানে ওইভাবে না, কিন্তু আবার মনটা আবেগটা যেদিকে যায় সেদিকেই চলে যাই আমি। তো এই যে কিন্তু একটা জিনিস আমার মনে হয় তুমি প্ল্যান করে তোমার এই যে স্কুল, বাচ্চাদের জন্য যে নাচের স্কুলটা তৈরি করলে, এটা নিশ্চয়ই তোমার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, এটা প্ল্যান করে করেছো। তো এই সম্পর্কে একটু যদি কিছু বলো। সুকন্যা নৃত্যাঙ্গন আসলে ঢাকাতে প্রথম আমার মা খোলেন। সুকন্যা নৃত্যাঙ্গন প্রথমটা হচ্ছে ঢাকাতে, এবং আমি যখন এখানে আসলাম সেটা শাখা আমি এখানে খুললাম। কারণ আমি আমার গুরুর থেকে যা শিখেছি, আমি চেয়েছি যে নেক্সট জেনারেশনকে কিছু শেখাতে, তাই না? এখন আমরা যদি কিছু না করি, এই বাচ্চাগুলি কিন্তু তাদের বাচ্চাদেরকে কিছুই শেখাতে পারবে না, এই কথা মনে করেই। এবং আমি অনেক ফ্রেন্ড পেয়েছিলাম যারা একসময় নাচ করতেন, বা যাদের নাচ করার ইচ্ছা ছিল, বিয়ে হয়ে যাওয়ার কারণে নাচ করতে পারেননি, তারা চেয়েছেন যে তাদের বাচ্চারা নাচ শিখুক। শুধু তাই না, মানে অনেক বাচ্চা এসেছে যারা বাংলা কথাও বলতে পারতো না, বাসাতেও বলে না, কিন্তু আমি একদম স্ট্রিক্টলি মানে ক্লাসের মধ্যে হ্যাঁ বাংলা বলা, বাংলা, এখন ওরা সবাই বাংলাতে কথা বলে, বাংলা গানের সাথে নাচ করে, গানগুলোর অর্থ বলে দিতে হয় ওদেরকে। একটা বিশাল ভালো কাজ হ্যাঁ, করছো কারণ তুমি। এটা না করলে, আমরা না করলে শেষ, ওদের সাথে সাথে সব শেষ হয়ে যাবে। এবং আমি মানে খুব সৌভাগ্যবতী যে আমার প্রতিটি বাচ্চার বাবা মারাও কিন্তু আবার বন্ধু, যার কারণে একটা বিরাট পরিবার সুকন্যা নৃত্যাঙ্গন। আমরা সকলে সুখে দুঃখে একদম পাশাপাশি থাকি। আচ্ছা, কখনো নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছো যে কতটা সুন্দর তুমি, কতটা মমতাময়ী তুমি, কতটা লাবণ্যময়ী তুমি, কতটা গর্জিয়াস? দর্শক মণ্ডলী, বাবু হচ্ছে আমার অনেক ছোটবেলার বন্ধু, আমরা কলেজেও একসাথে পড়েছি। ও আমাকে ভীষণ ভালোবাসার জন্য এইসব কথাগুলো বলছে। তাকিয়ে দেখুন আমার বান্ধবীকে, বা অলওয়েজ গর্জিয়াস। আচ্ছা বন্ধু, একটা কথা কি জানো, কি? আমি যেমন খেতে ভীষণ ভালোবাসি, তুমিও খেতে ভীষণ খাবার ছাড়া ভালোবাসি। পৃথিবীতে কি আছে বলো? আমিও প্রচণ্ড ভালোবাসি। আর আমাকে স্পয়েল যারা করেছে সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা মারা। এমন স্পয়েল করেছে, কিছু একটা রান্না করে রেখে দিবে, হ্যাঁ, মুড়ি ঘন্ট, চিংড়ি মাছ, যাই হোক, যেগুলো খেতে খেতে পছন্দ করি, বলবে যে মেসেজ দিয়ে দিল তুমি আসলে আমরা খাবো। তার মানে বাস ডাইটিং গন আমার। সেই জন্যই বোধহয় আমরা দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দুজনেই ভীষণ একটু স্বাস্থ্যবান। কিন্তু একটা জিনিস তো জানো যে যারা মিডিয়াতে কাজ করে, মিডিয়াতে আসে, তাদের কিন্তু সবসময় শরীরের প্রতি একটু সচেতন হওয়া দরকার, একটু যোগা, একটু মেডিটেশন করা দরকার। তো সেখান থেকে তুমি কি মনে করো, আমরা কি ঠিক আছি নাকি নাই? না, আমরা একটুখানি মাইনাস আছি, আমাদের একটুখানি করতে হবে, বুঝছো? কিন্তু আমি আবার যখন ইন্ডিয়াতে ছিলাম তখন দেখতাম
যে অনেকে নাচ করতো যারা স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু মানে অডিয়েন্সের কথা বলছি, বাংলাদেশ এবং ভারতের দর্শকরা কিভাবে নেয়। বাংলাদেশে কিছু হলেই, বাংলাদেশে বেড়াতে গেলে বলবে উফ তুমি এত পাতলা হয়ে গেছো, কেউ বলবে উফ তুমি এত মোটা হয়ে গেছো, এগুলো বলতে থাকবে। কিন্তু এইখানে যেমন এই দেশে এটা খুবই খারাপ চোখে দেখে যে এটা তোমার বলা উচিত না। হ্যাঁ, তুমি তোমার স্বাস্থ্য ভালো আছে নাকি, সেটাই সবচেয়ে বড় কথা। এবং ইন্ডিয়াতে কখনো দেখে না কে দেখতে কুৎসিত, কে মোটা, কে কীরকম, এটা কিছুই দেখে না, পারফরমেন্সটা দেখে। সো আমি এরকম অনেক আর্টিস্ট এবং অনেক গুরুদের অনুষ্ঠান দেখেছি যাদেরকে আমাদের বাংলাদেশি দর্শকরা পছন্দ করবে না, কিন্তু এটাতে ভারতের দর্শকদের কিছুই যায় আসে না, তারা পারফরমেন্সটা দেখে। হ্যাঁ, সেটাই আসল তাদের কাছে। তাহলে তো খুবই ভালো কথা আমাদের জন্য। একটা কথা জানো, জীবনে কিছু করতে চাইলে বা কিছু হতে চাইলে ভেতর থেকে একটা তীব্র ইচ্ছা, একটা আগুন থাকতে হবে। তো যেমন বলে যে মানুষ যদি স্বপ্ন দেখে, কিছু হওয়ার স্বপ্ন দেখে, তাহলে ঘুমের মধ্যেও সেই স্বপ্ন দেখতে হবে, তোমাকে ঘুমাতে দিবে না, সেই স্বপ্ন তোমাকে জাগিয়ে রাখবে। তো তোমার ভিতরেও সেই আগুনটা ছিল, আছে এখনো। কিন্তু সেখান থেকে তুমি যখন একটু অসুস্থ হয়ে গেলে, একটু থেমে গেলে, একটু দমে গেলে শরীরে বা মনে, তারপরেও কি তুমি মনে করো তোমার সেই আগুনটা এখনো ভিতরে জ্বলছে বা আছে? আরও দ্বিগুণ হয়েছে, কারণ 2 বছর তো আসলে প্যান্ডামিক এবং আমার অসুস্থতার জন্যে হয়নি। কিন্তু দর্শক মণ্ডলী, আমি অনেক চেষ্টা করেছি, অনেক অনুষ্ঠান করেছি। আমার যখন কিমোথেরাপি চলছিল, আমার মাথায় চুল ছিল না, সেই অবস্থা আমি নাচ করেছি। হ্যাঁ, আমি 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারিতে আমাকে লায়লা হাসান ফোন করে বললেন যে তোকে করতেই হবে, তুই করলে তাহলে এটা একটা ইন্সপায়ারেশন হবে মহিলাদের জন্য যাদের ক্যান্সার হয়েছে। তো তারপরে আমি আসাদ চৌধুরী, আমার প্রিয় আসাদ মামাকে ফোন করলাম, একটা কবিতা এক্ষুনি ভিডিও করে দাও, অডিও করে দাও, আমি ওটার সাথে নাচ করব। ওটার সাথে আমি নাচ করেছিলাম এবং প্রচুর কবিতার অনুষ্ঠান করেছি, প্রচুর ক্যান্সার পেশেন্টদের জন্যও অনুষ্ঠান করেছি অনলাইনে আমি, আর কিছু কম্পোজিশনও করেছি। কারণ আমি নাচ করতে খুব কষ্ট হতো, তো এত দুর্বল ছিলাম তখন, যার কারণে স্টুডেন্টদের দিয়েও কম্পোজিশন করেছি। প্যান্ডেমিক না হলে আরও কিছু করতে পারতাম, কারণ তখন তো আমার জন্যেও মানে এই সময়টা সবার সংস্পর্শে আসাও ক্ষতিকর ছিল। তো যতখানি পেরেছি করেছি। এখন আবার শুরু হচ্ছে, এখন তো বাচ্চারাও একটু দমে গেছে, স্টুডেন্টরাও অনেকে পড়াশোনার জন্য টরন্টোর বাইরে চলে গেছে, আবার শুরু করছি সেই প্রথম থেকে। এটা থামবে না, যতদিন আমি আমার শক্তি আছে আমি এটা চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।